নিজের হবু বর হিসেবে এলাকার নবনির্বাচিত এমপিকে দেখে চমকে উঠল প্রভা। চমকে তাকালো নিজের সামনে দাঁড়ানো বলিষ্ঠ দেহী ৩২ বছর বয়সী পুরুষটির দিকে। তার নিজের বয়সও বর্তমানে ৩০ ছুঁয়েছে। এতদিন নানা কথা বলে নিজের বিয়ে আটকে রেখেছে সে, কিন্তু এবার তার বাবা নিশ্চয়ই এবার কোমর বেঁধে নামবে এই বিয়েটা দেওয়ার জন্য। আর কিছু ভাবতে পারল না প্রভা। চুপচাপ নিজের রুমের দিকে অগ্রসর হতে লাগলো। তার বাবা আকরাম খান ভীষণ রেগে গেলেন মেয়ের এমন ব্যবহার দেখে। ধমকে বলে উঠলেন, তোমাকে এখান থেকে যাওয়ার অনুমতি কে দিয়েছে প্রভা? প্রভা থামল, পিছন ফিরে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আমি কারো অনুমতির পরোয়া করি না। আমি নিজের ইচ্ছায় এখানে এসেছিলাম আর নিজের ইচ্ছাতেই যাব। আকরাম খান এবার রেগে নিজের স্ত্রী প্রজ্ঞা বেগমের উদ্দেশ্যে বললেন, মেয়েকে এই শিক্ষাই দিয়েছ? এতগুলো লোকের সামনে নিজের বাবাকে এভাবে বলছে? প্রজ্ঞা বেগম চোখ পাকিয়ে তাকালেন প্রভার দিকে। তার বছর ৩০-এর মেয়ে, একজন ডাক্তার, স্বাধীন চেতা রমণী। তবে তার মানে এই নয় তাকে শাসন করার হক তার নেই। প্রজ্ঞা বেগমও নিজের মেয়েকে ধমকে বললেন, বাবার সাথে এমনভাবে কথা বলছো কেন তুমি? কিছু বলি না জন্য মাথায় উঠে গেছো? ওনার নিজে তোমায় দেখতে এসেছেন আর তুমি এভাবে ড্যাং ড্যাং করে ওনাদের সামনে থেকে চলে যাচ্ছ? ভদ্রতা সভ্যতা কি সব ভুলে গেছো? না, ভুলিনি। আর ভুলিনি এজন্য এখনও নিজের মেজাজ শান্ত রেখেছি। প্রভা, আমি যদি আগে জানতাম বাড়িতে তোমরা এমন রঙ্গমঞ্চ তৈরি করবে, তাহলে আজকের দিনটা আমি হাসপাতালের করিডোরেই কাটিয়ে দিতাম। বলেই হনহন করে নিজের রুমের দিকে চলে গেল। নবনির্বাচিত এমপি চুপচাপ পর্যবেক্ষণ করল সব কিছু। তার ধারণাই সঠিক। এই ১২ বছরে কোনো কিছুই বদলায়নি। এখনো এই মেয়ে সেই আগের জেদ রাগ বজায় রেখেছে। তবে মেয়েটা বদলেছে অনেক। নম্র ভদ্র চুপচাপ স্বভাবের মেয়েটার মধ্যে রূঢ়তা এবং উগ্রতার আগমন ঘটেছে। অবশ্য এটাই হওয়ার ছিল। সে উঠে দাঁড়ালো, অতঃপর ভদ্রভাবে আকরাম খানের উদ্দেশ্যে বলল, আমি তাহলে আজ চলে আঙ্কেল। আমার মেয়ের ব্যবহারে কিছু মনে করো না বাবা। তুমি তো সবটাই জানো। হ্যাঁ জানি, আর জানি বলেই কিছু মনে করছি না। আপনারা কেউ ওকে জোর করবেন না। আমি ওকে মানানোর চেষ্টা করব। আচ্ছা। ঘরে এসেই শাওয়ার নিতে চলে আসলো প্রভা। বাথরুমে এসেই বুক ফাটা কান্নায় ভেঙে পড়ল। ধীরে ধীরে শক্ত খোলস খুলে বেরিয়ে আসলো সে। প্রভা আহাজারি করে বলতে লাগলো, কেন আল্লাহ, কেন? আজ এতগুলো দিন পর কেন আমায় আবার তিক্ত অতীতের মুখোমুখি করালে? আমি তো সব কিছু ভোলার চেষ্টা করেছিলাম। আজ আবার সব স্মৃতি তাজা হয়ে গেল। আবারও যেন আমার রাত জাগার অসুখ ফিরে আসবে। আমি আর পারছি না, আর না। সূর্য উঁকি দিচ্ছে পূবের আকাশে। প্রভা আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ল। অতঃপর গায়ে জড়িয়ে নিল সাদা অ্যাপ্রনটা। অ্যাপ্রন পরে আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে পরখ করে দেখতে লাগলো। বয়স তার ৩০ পেরিয়েছে কমাস আগে, কিন্তু চেহারা দেখে তা বোঝার উপায় নেই। বড়জোর ২৪-২৫ এর তরুণী লাগে। প্রভা আয়নার সামনে থেকে সরে আসলো। দীর্ঘশ্বাস ফেলে বলল, এই রূপ যৌবনের কি সত্যি আমার কোনো দরকার আছে? কার জন্য এই রূপ লাবণ্য? আমি কি জন্য বেঁচে আছি এই পৃথিবীতে? প্রভা, নিজের মায়ের ডাকে হুঁশ ফিরল প্রভার। পিছনে ফিরে তাকিয়ে বলল, কিছু বলবে? আমি এখন বেরোবো। তুমি কি নিজেকে জীবনে দ্বিতীয়বার সুযোগ দিবে না? প্রভা কিছু বলল না। বলার মতো অবস্থাতে সে ছিল না। প্রভাকে চুপ দেখে প্রজ্ঞা বেগম কপট রাগ দেখে বললেন, যা হয়েছে সব ভুলে যাও। আর কতদিন এভাবে একা থাকবে তুমি? জীবনকে দ্বিতীয় সুযোগ দিতে সমস্যা কি? প্রভা বলে উঠল, অতীতকে ভোলা এত সহজ না মা। আমি চাইলে স্মৃতিগুলো তো মুছে যাবে না। জীবন কারোর জন্য থেমে থাকে না, কিন্তু আমার জীবন থেকে আছে ১২ বছর আগেই। আমি চাইলেই সব ভুলতে পারবো না। বলেই প্রভা আরেক মুহূর্ত নষ্ট না করে সামনে এগোলো। প্রভা বেরিয়ে যাবার পরই প্রজ্ঞা বেগম কাঙ্ক্ষিত নম্বরটিতে ওদিক থেকে রিসিভ হতেই তিনি বললেন, প্রভা বেরোলো। আমি ওকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু পারিনি। তুমি চেষ্টা করে দেখো, যদি তোমার কথা শোনে। বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর আসতেই প্রভা দেখা হলো নিজের প্রিয় বান্ধবী অনুরাধার সাথে। অনুরাধাকে দেখে একগাল হাসল প্রভা। বলল, অনু, তুই কেমন আছিস? কতদিন পর বাবার বাড়িতে এলি? শ্বশুর বাড়ি থেকে তো নড়তেই চাস না। আমি তো ভালোই আছি, তুই
আমিও ভালো আছি, তোর মেয়ে তো অনেক বড় হয়েছে রে, বলে অনুরাধার মেয়ের গাল টিপে দিল। এবার 3 বছর হলো। ও মনে হয় অনেক শান্তশিষ্ট, তাই না? শান্তশিষ্ট না ছাই, এখন এমন দেখছিস জন্য। বাড়িতে তো আমি আর সৌভিক ওর যন্ত্রণায় বাঁচি না। সৌভিকদা ভালো আছেন? ভালো। বাহ, তাহলে তো ভালোই। তুই বেশ ভালোই সংসার করছিস। তা তো বটেই। তবে যাই বলি আর তাই বলি, তোকে দেখে এখন কেউ আর বলবে না তুই আমার বান্ধবী। এখনও চেহারা কীরকম ধরে রেখেছিস। বাই দ্য ওয়ে, তুই কি চিরকুমারী থাকার সিদ্ধান্ত এখনও অটল? প্রভার মুখের হাসি মিলিয়ে গেল। সে বলল, থাকে সব কথা, আমার দেরি হয়ে যাচ্ছে। প্রভাত যেতে নিতেই তার হাত চেপে ধরল অনুরাধা। বলল, বিয়ের কথা উঠতেই কেন এভাবে পালিয়ে যাস? অনু, ছাড় আমায়। না, ছাড়ব না। তুই এত জেদি কেন রে? নিজে যা ভালো ভাবিস তাই করিস। আমি তো এমনই, আগে তো এমন ছিলে না। সেই নম্র ভদ্র ইনোসেন্ট মেয়েটা কোথায় হারিয়ে গেল? প্রভা কিছু বলল না। প্রভার মুখের দিকে তাকিয়ে থাকলো অনুরাধা। সে ভাবতে লাগলো অতীতের কিছু সুন্দর আবার কষ্টের স্মৃতি। একই পাড়ায় বড় হয়ে ওঠা দুই বান্ধবী, প্রভা আর অনুরাধা। তাদের দুজনের ধর্ম ভিন্ন, কিন্তু ধর্ম কখনো তাদের বন্ধুত্বে বাধা তৈরি করতে পারেনি। স্কুল কলেজে তাদের বন্ধুত্ব অটুট থেকেছে। তারপর দুজনের গন্তব্য বদলে গেলে বন্ধুত্বে ফাটল ধরেনি। কিন্তু কলেজ জীবনের কিছু মর্মান্তিক ঘটনা বদলে দিয়েছে প্রভার জীবন, যা ভাবলে এখনও বুক আঁতকে ওঠে অনুরাধার। হঠাৎ করে অনুরাধার চোখে জল চলে আসে। প্রভা অনুরাধার চোখে জল দেখে বলে, কিরে, হঠাৎ এইভাবে কাঁদছিস কেন? তুই কিভাবে সব সহ্য করে এত বছর বেঁচে আছিস প্রভা? আমার তো তোর কথা ভাবলেই কান্না পাচ্ছে। 12 বছর আগে। অনু, প্লিজ, আমায় কাজে যেতে হবে। এখন এসব কিছু মনে করতে চাইছি না। দুঃখ বিলাস করার আরও সময় পাবো। তোর পুরো জীবনটাই কি দুঃখ বিলাস করে কাটিয়ে দিবি? প্রভারও এবার খুব কান্না পেল, কিন্তু সে নিজেকে শক্ত রেখে বলল, তাছাড়া ব্যাস। এটুকুই বলে সামনের দিকে রওনা দিল। প্রভা চলে যাবার পর অনুরাধা ফোন দিল প্রজ্ঞা বেগমকে। হতাশ স্বরে বলল, সরি আন্টি, আমি পারলাম না। ওকে বোঝানোর সাধ্যে আমার নেই। ওর জায়গায় নিজেকে কল্পনা করলে আমি আটকে উঠি। সেখানে ওকে কীভাবে বোঝাবো? প্রজ্ঞা বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, জীবন এমন কেন অনুরাধা? আমার মেয়ের জীবনে কি আর শান্তি আসবে না? আমার হাসি খুশি নম্র ভদ্র মেয়েটা কি আজীবন এমন কাঠখোট্টা কঠোর হয়েই থাকবে?